নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আজ সাফ কথায় যে বিষয় নিয়ে আলোচনা করতেই হচ্ছে, কারণ গোটা দেশ এই মুহূর্তে যে বিষয়ে নজর রেখেছে। আমরা জানি ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হয়ে গিয়েছে যুদ্ধের দামামা, এবং তারপর ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে একেবারে গুলিতে বোম ব্লাস্টে তিনি প্রাণ হারান এবং তার সঙ্গে মৃত্যু হয় তার পরিবারের অনেকেরই। ইরানের সরকারি সংবাদ মাধ্যম যেমনটা জানাচ্ছে যে এখনো পর্যন্ত গোটা দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এবং এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনেইয়ের যে মৃত্যুর কথা তিনি জানিয়েছিলেন, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমাজ মাধ্যমে সেই তথ্য তুলে ধরেন। নিজের অফিসে বসে তিনি কাজ করছিলেন এবং সেই সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইর ওপর আচমকা এসে পড়ে বোমা। তার সঙ্গে মৃত্যু হয় তার কন্যা, তার জামাই এবং নাতনিরও। ইরানের সংবাদ মাধ্যম এমনটাই জানাচ্ছে। দেশের সরকারি সংবাদ সংস্থা আমেরিকা ও ইরানের যৌথ হামলাকে ইতিমধ্যেই কাপুরুষোচিত বলে উল্লেখ করা হয়েছে। আর তারপরে আমরা দেখছি প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই যুদ্ধের পর আমরা যদি নজর রাখি পাকিস্তান এবং আফগানিস্তানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা যে গেল 4 দিন ধরে, টানা 4 দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং আজ রবিবার, এই টানা 4 দিন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের সূচনা হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অগ্নিসংযোগের ঘটনা, যেখানে পুলিশ এসে তাদেরকে, বিক্ষোভকারীদের সেখান থেকে ছত্রভঙ্গ করেছে এবং তারপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, গুলিও ছুড়েছে, অনেকেরই প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি, 10 জন ইতিমধ্যে পাক সেনার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকজন। এই সংখ্যা কিন্তু আরো বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে পাকিস্তানেও কিন্তু যেখানে এই খামেনির মৃত্যুর পর দেখা গিয়েছে, তার এই মৃত্যুর পর তারা, বিক্ষোভকারীরা বেরিয়ে এসেছেন রাস্তায়, নিজেদের হাতে তারা একেবারে, যেখানে আমরা জানি যে সেই দেশের পতাকা নিয়ে প্রতিবাদ করেছেন। তারপর কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, আর এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এর প্রভাব পড়েছে এয়ারলাইন্সের ক্ষেত্রে। আমরা দেখেছি যে ইতিমধ্যে অনেক এয়ারলাইন্স কিন্তু, বা দেখেছি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে, অনেক বিমান স্থগিত, এবং তার পাশাপাশি অনেক প্রবাসী ভারতীয় এবং দেশ বিদেশের যারা পর্যটকরা রয়েছেন তারা কিন্তু সেখানে আটকে রয়েছেন, আর তাদেরকে নিয়ে ইতিমধ্যে চিন্তিত গোটা দেশবাসী। আর এই ছবি আমরা আপনাদের সামনে রাখবো এক একটা করে। তবে আজকের আলোচনা যেহেতু এই যুদ্ধ নিয়ে, যুদ্ধের পর গোটা ভারতবর্ষের অর্থনীতিতে কি কি প্রভাব পড়তে পারে, বিশেষ করে যেহেতু আমরা ভারতীয়, তাই ভারতে অর্থনীতিতে কি কি প্রভাব পড়তে পারে এবং এই যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিতে চাই। ইতিমধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আইনজীবী তথা বুদ্ধিজীবী শুভ্রজ্যোতি সরকার। নমস্কার শুভ্রজ্যোতি তোমাকে। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা মোহন রাও, তিনিও যুক্ত হয়েছেন অনলাইন যোগে। মোহন বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি সাফ কথায়। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন লালা রুরাল কলেজের অধ্যক্ষ ডক্টর হিমব্রত চক্রবর্তী। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এই মুহূর্তে আমরা আলোচনায় যাব, তবে প্রথমেই একটা প্যাকেজ বা একটা প্রতিবেদন আপনাদের সামনে আমরা রাখবো। যারা দর্শকরা রয়েছেন, যারা অতিথিরা রয়েছেন, তাদের আলোচনার জন্য, তাদের বেসিক ইনফরমেশনের জন্য, যে ঠিক কি হয়েছিল ইরান ও ইসরায়েলের সংঘর্ষে এবং তার প্রভাব গোটা বিশ্ব জুড়ে কিভাবে পড়ছে, সেই প্রতিবেদন আপনাদের সামনে আমরা রাখবো প্রথমে। আরব দুনিয়ায় ফের যুদ্ধের দামামা। ইরান ইসরায়েল যুদ্ধে ফের কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যু, নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদাও। পাল্টা সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের। রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর চাউর হয়। জানা গিয়েছে, খামেনির নিজ বাসভবনে পরপর 30টি বোমা নিক্ষেপ করা হয়, যার জেরে নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তার স্মরণে 7 দিনের সরকারি ছুটি ঘোষণা ইরানে। দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সে দেশের সরকার। হামলায় খামেনির মেয়ে, জামাই ও নাতিরও মৃত্যু হয়েছে বলে খবর। এর আগে খামেনি নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গিয়েছেন। কে এই খামেনি? আয়াতোল্লাহ আলী খামেনি 37 বছর
ইরান শাসন করা এক নেতা। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মশহাদে জন্মগ্রহণ। তার বাবা একজন ধর্মীয় নেতা ছিলেন। 1962 সালে খামেনি বিরোধী দলীয় আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী হন। ইরানের অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড গড়ে তুলতে খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 1989 সালে খামেনির মৃত্যুর পর ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট খামেনিকেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করেন। মধ্যপ্রাচ্যের 27টি আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের হামলা। বাহরিন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমির শাহিতে ইরানের হামলা। দোহাইতে সকাল থেকে পরপর 11টি বিস্ফোরণ। ইরানের পাল্টা মিসাইল হানা, তেল আভিবে ধ্বংস। দুবাইয়ে সিআইএ দফতরেও হামলা ইরানের। পশ্চিম এশিয়ায় একের পর এক ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে ইরান। তবে এই আক্রমণে আমেরিকা যে চুপ করে বসে থাকবে না তা সাফ জানিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন, খামেনির গদিতে বসবেন কে? তার পুত্র? মোস্তফা খামেনিকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। 2009 সাল থেকে শিরোনামে মোস্তফা খামেনি। দেশের সবচেয়ে বড় শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সরকারি বিল্ডিং এর বাইরেও সিকিউরিটি জোরদার করা হয়েছে। 2009 সালে আন্দোলনের সময় থেকেই মোস্তফা খামেনির নাম সামনে এসেছে বলে জানা যাচ্ছে। তিনি সেই সময় প্রতিবাদ দমনে বিরাট ভূমিকা নিয়েছিলেন বলে খবর। আর সেই তিনি এখন বসে গেলেন ইরানের প্রধানের গদিতে। সূত্রের মতে দেশের সেনা মোস্তফার পাশেই রয়েছে। এখন দেখার তিনি নিজের দেশকে ঠিক কোন পথে নিয়ে যায়। তিনি আসার পর আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কের উন্নতি হয় কিনা, পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, সেই প্রশ্নই এখন থেকে যাচ্ছে। খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু হয়েছে অনিশ্চয়তার নতুন অধ্যায়। একদিকে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের কঠোর অবস্থান। সব মিলিয়ে যুদ্ধের আবহ আরো ঘনীভূত। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন গোটা বিশ্বের নজরে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরো বৃহত্তর যুদ্ধের রূপ নেবে, নাকি কূটনৈতিক পথে মিলবে সমাধান? সেই উত্তর সময় দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা। আমরা দেখে নিলাম প্রতিবেদন এবং এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে আরো একজন অতিথিকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইন যোগে। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বজিৎ বাবু। যেভাবে আমরা আলোচনা করছিলাম যে এই যে ইরান ইসরায়েলের সংঘর্ষ, তার প্রভাব কিন্তু গোটা বিশ্ব জুড়ে পড়েছে। কিন্তু প্রথমেই যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে আপনি রয়েছেন আমাদের সঙ্গে, প্রথমেই আপনার কাছে আমার এই প্রশ্নটা থাকছে যে মূলত আচমকা দেখলাম যে রাতারাতি এই ঘটনা একেবারে ভয়ঙ্কর মোড় নিয়েছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কি কারণ থাকতে পারে এর পেছনে? আমরা দেখেছিলাম ছোটখাটো যুদ্ধ চলছিল বেশ কয়েকদিন আগেও, এবং গত বছর যদি আমরা জুলাই মাসের দিকে তাকাই তখনও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এবার এই ঘটনা, তার পেছনে কি কারণ থাকতে পারে, কি মনে হয় আপনার? অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে এটার ভিতরে তো পার্টি কে আছে? ইসরায়েল আছে আর ইউএসএ আছে। এখন ধরুন অনেক দিন ধরেই আমেরিকা তো আগেও অ্যাটাক করেছিল, ইসরায়েল আমেরিকা অ্যাটাক করে ওরা একটা নির্দিষ্ট যতটা এক্সপেক্ট করেছিল অতটা রেজাল্ট পায়নি, কিছুটা পেয়েছে। কিন্তু এবার যে পয়েন্টটা হয়েছে, এবার ইসরায়েল মানে আমেরিকা এবং ইসরায়েল ওদেরকে অনেকটা বলতে পারেন চমকে দিয়ে অ্যাটাকটা করেছে। মানে এমনভাবে করেছে যেমন আরও কিছু সময় আছে, কথাবার্তা চলছে, ওই সুযোগ নিয়ে ওরা যেমন ওদের যে সুপ্রিম টপ লিডার খামেনিকে ওরা এলিমিনেট করেছে, ওরা ট্র্যাক করেছে থ্রু ওরা স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করে ওরা তৎক্ষণাৎ তড়িঘড়ি আক্রমণ করে ও করাতে ওরা খামেনিকে ওরা এলিমিনেট করতে পেরেছে। এটাই ছিল ওদের মুখ্য উদ্দেশ্য, মানে যাতে প্রিপেয়ার্ডনেসের কোনো সময় না পায় ইরান। এটা ছিল ওদের মুখ্য উদ্দেশ্য এই যৌথ বাহিনীর। এটা একটা কারণ। আরেকটা কারণ বলতে পারেন, যেমন ধরুন এখানে ইসরায়েল আছে আর আমেরিকা আছে। তো আমেরিকার দেশেও কিন্তু ইউএসএ তে অনেক কিছু প্রবলেম চলছে।
ধরুন আপনি বলতে পারেন ওদের যেমন পার্লিয়ামেন্টে ওদের সুপ্রিম কোর্ট একটা ডিসিশন দিল আপনার এই ট্যারিফ নিয়ে, হ্যাঁ, ওই সব কিছু মিলিয়ে ট্রাম্পের দেশেও কিন্তু ট্রাম্পের অবস্থা খুব একটা ভালো চলছিল না, হ্যাঁ, এবং খুব বাজে, এবং যে মাঝখানে যে মিড টার্ম ইলেকশনে উদ্দল হেরেছে খুব বাজেভাবে, এবং ওর রেটিং ধরুন পছন্দের যে লিডারশিপ হিসেবে ওর রেটিং দিন দিন করে নাম ছিল। তো এর একটা ও ভাবলো যে আচ্ছা আমাদের কান্ট্রি থেকে যে এইসব ইস্যু নিয়ে কথাবার্তা চলছিল, যেমন আপনার এই যে ধরুন ট্যারিফের রিফান্ড করার ইস্যু নিয়ে চলছিল, বা ওর এগেনস্টে যে একটা নেগেটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, এটা থেকে ও অ্যাটেনশনটা ডাইভার্ট করা ওর একটা মনে হচ্ছে মুখ্য কাজ ছিল এটাতে। ও একসাথে দুটো পারপাস সার্ভ হয়েছে। এখন আর ওদের ওইসব ট্যারিফ নিয়ে কেউ কথাবার্তা বলছে না, সব যুদ্ধ নিয়ে কথা বলছে এখানে। আমার যেটা মনে হয়েছে এই দুটো কাজ, একটা হচ্ছে ইরানকে চমকে দিয়ে ওদের প্রিপেয়ার্ড হওয়ার সময়, প্রিপারেশনের সময় না দেওয়া, আর একটা হচ্ছে ওর নিজের দেশে ওর ভাবমূর্তিটাকে ভালো করা, বা ধরুন ওদের যে জনগণের যে ওর এগেনস্টে যে একটা ইয়ে ছিল, ওয়েব ছিল, এটাকে ডাইভার্ট করা। এই দুটো আমার মনে হয়। বেশ বেশ, আমি আসবো আপনার কাছে আবারও, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে মোহন রাও যিনি রয়েছেন। মোহন বাবু, আপনার কাছে আসছি, যেহেতু সেনাকর্তা হিসেবে আপনার কি মনে হয়, যেখানে আমরা জানি যে এই মুহূর্তে একেবারে এই যে ইরান ইসরায়েলের সংঘর্ষের পর রীতিমতো তার প্রভাব পড়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে। আমরা যদি দেখি পাকিস্তান এবং আফগানিস্তান, তাদের মধ্যেও কিন্তু আবারও কোথাও গিয়ে যুদ্ধের ডামাডোল আমরা দেখছি। পাক সেনা এবং যে ইসরায়েল, পাক সেনা এবং আফগানিস্তানের সেনার মধ্যে আবারও কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে। সেখানে ইতিমধ্যে কাঁদানে গ্যাস ছোড়া থেকে গুলি ছোড়া সমস্ত কিছু, অনেকেই আহত হয়েছেন। কিন্তু একটা দেশে যখন এইভাবে যুদ্ধের দামামা বাজে, তখন সেনা কর্তারা কি কি রোল বা তাদের কি কি কর্তব্য থাকে, এবং তার পাশাপাশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে তাদের কি কি প্রতিশ্রুতি বা পরামর্শ দেওয়া হয়েছে এইভাবে পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে? কারণ পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, কোথাও গিয়ে কাউকেই কিন্তু থামানো যাচ্ছে না। দেখুন, এখানে সমস্ত যে রাষ্ট্রগুলো আছে যেখানে যুদ্ধ চলছে, আপনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখুন, এখন বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ, তার আগে কিছুদিন উত্তপ্ত ছিল বাংলাদেশ, তার আগে নেপাল, তার আগে শ্রীলঙ্কা। এই ধরনের মানে উত্তক্ততা, মানে এশিয়ান রিজন, মিডল ইস্ট, এই ধরনের যে রাষ্ট্রগুলো আছে সেখানে একটা চক্রান্ত আমেরিকারই চলছে। আমেরিকার হেগিমনি যে মানে একা মানে প্রভুত্ববাদ, যেটা সারা বিশ্বকে আমি চালাবো, আমার ডলার চালাবে সারা বিশ্বকে, সে কোথাও না কোথাও একটা নিজের চোখ মানে সব দেশের উপরে চোখ রাঙানো, এবং হঠাৎ করে একটা পিসফুল জায়গা, ইরান হোক বা ইসরায়েল হোক, ঠিক আছে, একটা লড়াই চলছে, একটা প্রভুত্বের লড়াই চলছে, নিজের বাঁচার লড়াই চলছে, কিন্তু এই যে লড়াইটা আরম্ভ হলো ইসরায়েল, আমেরিকা অ্যান্ড ইরানের মধ্যে, এখন এটার জন্য সারা বিশ্বের যে ইকোনমি, যে হোম রুল যে স্ট্রেট আছে, সেখান থেকে যত দেশের মানে তেল এবং গ্যাস ট্রান্সপোর্ট হয় ওই চ্যানেলের মধ্য থেকে, এবারে মিডল ইস্ট উত্তক্ত হয়ে যাওয়ার পরে আজকে আরেবিয়ান কান্ট্রিজ, 11টা আরেবিয়ান কান্ট্রির উপরে ইরান হামলা করছে, যেহেতু ওখানে আমেরিকান বেস আছে। কয়েকদিন আগে, কয়েক বছর আগে কুয়েতের উপরে হামলা হলো, ইরাকের উপরে হামলা হলো, কুয়েত ইরাক লড়াই হলো। এই ধরনের মানে সমস্ত কিছু করে ওখানকার পুরো ইকোনমি এবং ওখানকার পুরো ব্যবস্থা আমেরিকা হাতিয়ে নিয়েছে। আজকে ইরান যেহেতু নিজের পায়ে দাঁড়িয়ে সে লড়াইটা লড়ছে, ওখানে একটা অন্যান্য ধরনের মানে ডিস্টারবেন্স আছে। কিন্তু আমাদের দেশে যেমন আজকে প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি একটা হাই লেভেল মিটিং উনিও করছেন, কেন কি এই যে লড়াইটার তার রিপারকাশন কিন্তু সারা ভারতবর্ষে আসবে। কেন কি আমরা ম্যাক্সিমাম ডিপেন্ড করি অয়েল এবং গ্যাস ইম্পোর্টের উপর, একদম আমরা সেগুলো ম্যানুফ্যাকচার করি না, কিন্তু কনজাম্পশন অনেক আছে। তো আজকে সেই যে ডিপেন্ডেন্সিটা রয়েছে তার ইম্প্যাক্ট কিন্তু মারাত্মকভাবে ভারতের উপরেও পড়তে চলেছে, ভারতের ইকোনমির উপরে অনেক বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে। একদমই। কেন কি এখন আমরা অয়েল গ্যাস যাই বলুন, এগুলো তো আমাদেরকে কিনতে হবে। লড়াইয়ের সময় 10 টাকার জিনিস 100 টাকা হয়ে যায়।
আর আজকে ভারত যখন যদি সেরকম কোনো যদি পরিস্থিতি দাঁড়ায়, এমনিতেই আমাদের আড়াই ফ্রন্ট সবসময় খুলে আছে। এদিকে আপনার পাকিস্তানের সাথে এক ফ্রন্ট, চাইনার সাথে এক ফ্রন্ট, ভেতরে একটা হাফ ফ্রন্ট, আর এখন আমাদের নতুন একটা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেটাও একটা আমাদের শত্রু দেশ হিসাবেই মানে এস্টাবলিশড হয়ে গেছে। কেন কি মেন্টালিটি বেশ। এবং সেখানকার ডিএনএ যেটা বলছে সেটা ভারত বিরোধী হয়ে গেছে। তো এখন ভারতকে সমস্ত চারিদিক থেকে সজাগ থেকে এই নিজের দেশের মানে যত কিছু রিসোর্সেস আছে সেগুলোকে এক জায়গা করে চিন্তিত হয়ে আমাদেরকে আগামী চিন্তা ভাবনা নিয়েই থাকতে হবে। আর আর্মার্ড ফোর্সেস দেখুন সবসময় রেডি মোডেই থাকে। একদম। আমাদের একটা যে অপারেশনাল কমান্ড থাকে সেটা সবসময় অ্যাক্টিভ থাকে। আর তার জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছি অপারেশন সিন্দুরের মধ্যে। বেশ। আমাদের দেশের উপরে যতগুলো মিসাইল এবং ড্রোন অ্যাটাক হয়েছিল তার মধ্যে 99.4% আমরা মিসাইল এবং ড্রোনকে ইন্টারসেপ্ট করে গুড়িয়ে দিয়েছি রাস্তায় আমরা। ড্যামেজ করেছি। একদমই তাই। কিন্তু তার উল্টো আমরা 11টা এয়ারবেস পাকিস্তানে, 4টে ফাইটার ক্রাফট এবং অ্যাবক্স যে এয়ার সিস্টেম, আর্লি ওয়ার্নিং এয়ার কন্ট্রোল সিস্টেম, সেগুলো আমেরিকার ফাইটার ছিল, সেগুলোকে আমরা ডিস্ট্রয় করতে পেরেছি। তো এটা আমাদের দেশের শক্তি অনেক গুণ বেড়েছে এই লাস্ট 11-12 বছরের মধ্যে। একদমই কেন তাই। অর্থাৎ ডিফেন্সের উপরে মোহনবাবু, অনেক বোঝাই যাচ্ছে যে ইনভেস্টমেন্ট করা দেশের হয়েছে। শক্তি যদিও আমাদের বেড়েছে, কিন্তু এই ঘটনার পর, এই সংঘর্ষের পর, এই সংঘর্ষ কতদিন চলে এখনো বলা যাচ্ছে না, তার কিন্তু প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতি জুড়ে এবং বিশেষ করে ভারতবর্ষের মধ্যে ইতিমধ্যে অনেক প্রভাব পড়েছে। আমরা আসবো সেই আলোচনায়, অন্যান্য অতিথিদের কাছেও আসবো, তখন আমরা আলোচনা করবো বিস্তারিতভাবে। তবে এখন একটা বাণিজ্যিক বিরতি নেওয়ার সময়, আমরা ফিরে আসবো খুব জলদি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সাফ কথা। আমরা ফিরলাম বিরতির পর, এবং বিরতির ঠিক আগে যেভাবে আলোচনা হচ্ছিল যে ইরান ইসরায়েলের এই যুদ্ধের পর বা যুদ্ধ এখনো চলছে, সেই পরিস্থিতিতে গোটা অর্থনীতিতে কি কি প্রভাব পড়তে পারে তা নিয়ে আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন এবং এই বিষয়ে আমি শুভ্রজ্যোতিদার কাছেই যাচ্ছি। শুভ্রজ্যোতিদা, যেহেতু আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু যে তেল হোক, জ্বালানি হোক, এবং তার পাশাপাশি সোনা রূপো থেকে শুরু করে মুদ্রাস্ফীতি হয়েছে, আজকে আমরা দেখেছি শেয়ার বাজারেও যথেষ্ট কিন্তু প্রভাব পড়েছে। আর এই যদি এই ট্রেন্ড যদি আমরা এগিয়ে নিয়ে যাই, আগামীতে কিন্তু ভারতের অর্থনীতিতেও যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে হচ্ছে। জানবো আপনার কাছ থেকে। না, এখন তো যে আমরা যেহেতু নর্থ ইস্টে থাকি, আমরা আমাদের থেকে চায়না খুবই ক্লোজ, আমরা জানি। তো এইখান থেকে যদি আমরা দেখি যে বর্তমান বিশ্বের পরিস্থিতিতে চায়নার যা সিচুয়েশন হচ্ছে, সেটা দিকে দেখতে গেলে নর্থ ইস্ট, আমরা ভাবি যে আমাদের নর্থ ইস্ট আরও সেফ অ্যান্ড যাচ্ছে দিন দিন। কারণ আগে যে চাইনিজের যে অ্যাগ্রেশনটা ছিল, সেটা কিন্তু আজকের দিনে বেশ, শুভ্রজ্যোতিদা, একটু অডিও সমস্যা হচ্ছে খুব সম্ভবত। আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু চলে যাই, আমাদের সঙ্গে ডক্টর হিমব্রত চক্রবর্তী যেহেতু রয়েছেন। স্যার, আপনার কাছে আসছি। যেভাবে এই অর্থনীতির কথা হচ্ছিল, যে অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে, গোটা বিশ্বের অর্থনীতির পাশাপাশি ভারতবর্ষে কতটা প্রভাব পড়তে পারে এই যুদ্ধের পর? কারণ যুদ্ধ বললেই সবাই কিন্তু মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এসব নিয়ে সবাই চিন্তায় পড়ে যান। আপনার কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই। অর্থনীতি অনেকটাই নির্ভরশীল জ্বালানি অর্থাৎ এনার্জির উপর, এনার্জি সিকিউরিটি। এবার এনার্জি সিকিউরিটি বলতে গেলে ভারতবর্ষ প্রায় 60% এনার্জি রিকোয়ারমেন্ট, যেটা খনিজ তেল, সেটা কিন্তু গালফ কান্ট্রিজ থেকে আনে। এবার সেই গালফ কান্ট্রিজ যখন ডিস্টেবিলাইজড হয়ে যাচ্ছে, যখন সেই স্ট্রেইট অফ হরমুজের গলাটা হয়তো চিপে ধরছে ইরান, এবং সে বাঁচার জন্যে সে সব কিছু করবে, এবং পার্শ্ববর্তী যেগুলো দেশ রয়েছে সেগুলোকেও সে নিশানা করে ওগুলো তো সে অ্যাটাক করছে। তার ফলত যেটা দাঁড়াচ্ছে গিয়ে যে ভারতের জন্যে এই তেল আমদানি করাটা একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়াবে, এবং সেই সমস্যার কারণে কাজে কাজেই আমাদের যেটা উৎপাদন এবং তার সাথে যেটা বিপণন দাম, সেটা বেড়ে যাবে। এবং যদি জ্বালানির দাম বাড়ে, তাহলে সমস্ত কিছু, ট্রান্সপোর্টের দাম বাড়বে, জিনিসপত্রের আনা নেওয়ার দাম বাড়বে, তাতে করে আমাদের অর্থনীতির উপরে একটা চাপ নিশ্চয়ই আসছে। এছাড়া আমাদের একটা বিশেষ দিকে লক্ষ্য রাখা উচিত। আর তাছাড়াও যেটা রয়েছে আপনাদের স্ট্র্যাটেজিক অ্যাসেটস, যেমন আমাদের চাবাহার পোর্ট রয়েছে, সেটা আমাদের এখন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও যেটা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রেড করিডোর, যেটা ভারতবর্ষের জন্য সেন্ট্রাল এশিয়াতে যাওয়া বা ইউরোপে যাওয়ার একটা রাস্তা, সেটা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেখতে হবে যে এই যুদ্ধের প্রভাবে আমাদের ভারতীয় অর্থনীতির মধ্যে একটা বিশেষ প্রভাব আসবে। কারণ আমাদের সম্পূর্ণ যেটা অর্থনীতির মেরুদণ্ড, জ্বালানি এবং সেই এনার্জি রিসোর্সের সাথে সাথে আমাদের
সবকিছু জড়িত। আমার মনে হয় এটা একটা প্রভাব পড়বে আমাদের অর্থনীতির উপরে নিশ্চয়ই। একদমই একদমই আমি আপনার কাছে আবারও আসবো, তবে শুভ্রজ্যোতি দা, তুমি যেমনটা বলছিলে এর আগে যে যথেষ্ট প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের পাশাপাশি ভারতের অর্থনীতিতেও। না, ভারতের তো পড়বে। আমি একটু নর্থ ইস্টের ব্যাপারটা একটু বিশেষ করে বলি, যেহেতু আমরা নর্থ ইস্টের। অ্যাকচুয়ালি দেখো, আমরা চারিদিক থেকে চায়নার যে অ্যাগ্রেশনটা আগে লক্ষ্য করেছিলাম, অরুণাচল প্রদেশের দিকেই হোক বা আজ সিকিমের আশপাশ এলাকায় হোক বা জম্মু অ্যান্ড কাশ্মীরের এরিয়াতেই হোক, অ্যাকচুয়ালিতে চায়না কিন্তু, আমেরিকা কিন্তু আজকের ডেটে যদি কাউকে নিজের কম্পিটিটর হিসেবে দেখছে ইন ফিউচার, সেটা হচ্ছে, বা কেউ যদি তাকে জানে আমেরিকা, যদি কেউ আমেরিকার সাথে কম্পিট করতে পারে, সেটা হচ্ছে গিয়ে চায়না, নট রাশিয়া। তার জন্য আগে যে পলিসিগুলো ছিল আমেরিকার যে টুয়ার্ডস রাশিয়া, সেটা আমেরিকা চেঞ্জ করে দিয়েছে। কারণ আমেরিকা হয়তো রিয়েলাইজ করে নিয়েছে যে চায়না এতই পিছিয়ে গেছে যে ওরা কোনোদিনই আমেরিকার সাথে নাইদার টেকনোলজিক্যালি বা অন দ্য ডিফেন্স হোক বা মিলিটারিতে ওরা আমেরিকার সাথে কম্পিট করতে পারবে না। কিন্তু যদি কেউ কম্পিট করতে পারে সেটা হচ্ছে গিয়ে চায়না, কারণ ওরা টেকনোলজিক্যালিও বহুত অ্যাডভান্স এবং তাদের পপুলেশনও যথেষ্ট, এবং তাদের যে ম্যান পাওয়ার রয়েছে, হিউম্যান রিসোর্স রয়েছে, সেটা খুব বেশি। এবং তার জন্য আমেরিকা সবসময় একটা জিনিসকে ফোকাস করছে, সেটা হচ্ছে গিয়ে চায়নাকে কিভাবে একটা সাইড লাইনে নিয়ে যাওয়া, বা চায়নার যেগুলো বিজনেস এস্টাবলিশমেন্ট আছে সেইগুলোকে কিভাবে উইদাউট অ্যাটাকিং চায়না সেগুলোকে এফেক্ট করা। তার কারণ আগে আমরা দেখেছিলাম কি, চায়না আগে ভেনেজুয়েলা থেকে তেল ইম্পোর্ট করতো, সেখানের যে কানেকশনটা আছে সেটা এখন কেটে গেছে। এখন দেখা যাচ্ছে কি, ইলিগেলি হোক বা লিগেলি হোক, যেহেতু ইউএস এর স্যাংশনস আছে ইরানের উপর, হয়তো তার জন্য সেটাকে ইলিগেলি বলা হচ্ছে যে যে চায়না যেটা অয়েল ইম্পোর্ট করছে ইরান থেকে, সেই অয়েলের যে লাইনটা আছে সেটা কেটে দেওয়ার একটা বড়সড় প্ল্যানিং এটা আমেরিকার ছিল। কারণ যে 30% অফ দ্য ওয়ার্ল্ডের যে অয়েলের যে ট্রেড হয়, সেই যেটা আমরা জানি যে স্ট্রেট অফ হরমাস, সেটার থেকে হয়। এবং সেটা যদি কোনোভাবে আমেরিকা যদি কন্ট্রোল করতে পারে, তাহলে চায়নার যে ইকোনমিটা আছে সেটা কিন্তু খুব খারাপভাবে এফেক্ট হবে। আমি আরেকটা জিনিস কেন বলছি, চায়নার অ্যাগ্রেশন টুয়ার্ডস নর্থ ইস্ট ইজ ভেরি হাই। কারণ আমরা দেখেছি কি, ব্রহ্মপুত্র নদীর উপর চায়না বিশ্বের সবথেকে বড় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বানাচ্ছে। তার জন্য আমরা আজ এফেক্টেড হয়ে যাচ্ছি কি, কোনো সময় দেখা যাচ্ছে কি ব্রহ্মপুত্র নদীর জল একদম কমে যায়, এবং হঠাৎ করে সাডেনলি দেখা যায় কি নদীর জল বেড়ে যায়, হ্যাঁ, জলস্তর বেড়ে যায়। তার জন্য কি চায়না সেটাকে কন্ট্রোল করতে পারছে। ইন্টেনশনালি হোক আর আনইন্টেনশনালি হোক, তারা যে কোনো সময় আমাদেরকে এফেক্ট বা হ্যাঁ বেশি পরিমাণে জল ছেড়ে দিতে পারে। তার জন্য চায়নাকে যদি চায়না এইভাবে যদি চাপে থাকে, তাহলে আমরাও ভাবি যে এটা একটা বহুত বড় স্টেপ। এবং এই যদি যেটা আমরা মাত্র শুনতে, যেটা এখন আমরা আরো ডিপলি আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে চায়না এখন বলছে কি ইরানের উপর যে অ্যাটাকটা করা হয়েছে সেটা যাতে বন্ধ হোক। আমরা দেখতে পাচ্ছি যে এতদিন চুপ থাকার পর আস্তে আস্তে কিন্তু চায়না এই যে বলা যেতে পারে ওয়ার্ল্ড ওয়ারই, হ্যাঁ, ইনকামিং ওয়ার্ল্ড ওয়ারে চায়নারও এন্ট্রি হয়ে গেছে। কিন্তু রাশিয়ার স্ট্যান্ড এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। কিন্তু আমি ভাবি যে চায়নার যে প্রেজেন্সটা, সব কিছুই আমরা একটা সাইডে রেখে চায়নার জিনিসটা কিন্তু আমরা একটু অন্য দৃষ্টিতে দেখা উচিত। একদমই তাই। আমি আসবো, যেহেতু আমাদের সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন। স্যার, আপনার কাছে এই প্রশ্ন থাকছে যে আমরা যদি দেখি যে কয়েকদিন আগেও যেখানে হামাস এবং তার পাশাপাশি যে তেল নিয়ে যেখানে যেমনটা শুভ্রজ্যোতি দা বলছিল যে সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকার দীর্ঘদিনের প্ল্যান, এবং এবার আচমকা যেখানে আমরা দেখলাম যে এই ইরানের সর্বোচ্চ নেতাকে যেখানে মানে একেবারে রাতারাতি তাকে ফিনিশ করে দেওয়া হলো, তাকে খতম করে দেওয়া হলো, তারপরে কিন্তু গোটা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে তার প্রভাব পড়েছে। কিন্তু আপনি কি মনে করেন যে এই যুদ্ধ যদি আরো টানাপোড়েন চলতে থাকে দীর্ঘদিন, তাহলে আগামীতে কি কি ক্ষতি হতে পারে, বা কোন কোন দেশের জন্য সেটা ভালো লক্ষণ, আপনি কি মনে করেন? দেখুন, একটা বিষয় এখানে পরিষ্কার যে এখন বিশ্বে যে রাশিয়া বলুন, চায়না বলুন বা ইউএসএ বলুন, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। আপনি এটা ভাববেন না যে ইরানের সঙ্গে রাশিয়ার বা চায়নার একটু সম্পর্ক আছে, ওরা ইনভলভ হবে না। ওদের আন্ডারস্ট্যান্ডিংটা এরকমই। রাশিয়ার সাথে তো এখন আমেরিকার মোটামুটি সম্পর্ক খুব বেশি খারাপ না। এবং আপনি বলতে পারেন যে আমরা যে রাশিয়ার সঙ্গে যে আপনার ইউক্রেন আর এই যে যুদ্ধ চলছিল,
হ্যাঁ, ওইটা ওইটা তো ওরা কিন্তু মোটামুটি ওয়াকওভার দিয়ে দিচ্ছে, বলতে পারেন যে ওরা অতটা সাপোর্টে আসছে না আমেরিকা, হ্যাঁ, মানে রাশিয়ার বিরোধিতায় যাচ্ছে না। অন্যদিকে চিন্তা করতে গেলে দেখুন আমাদের সাথে এখানে যে আরেকটা পার্টি আছে, যেমন ধরুন না আমাদের ইসরায়েল, একদম। এটা ইসরায়েলের সাথে আমাদের খুব সুন্দর সম্পর্ক অনেক বছর দীর্ঘ বছরের। দশক ধরে চলে আসছে। এখানে দুটো বিষয় ইন্ডিয়া খুব ভালোভাবে মেনটেন করছে। একটা হচ্ছে ইউএস আপনার ইসরায়েলের সাথে ইন্ডিয়ার যে সম্পর্কর ভেতরে আপনার টেকনোলজি ট্রান্সফার বলুন, বা ধরুন আপনার ডিফেন্স কোঅর্ডিনেশন বলুন, বা ধরুন এরকম আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরে অনেক কিছু ডেভেলপমেন্ট আছে, এবং ইসরায়েল সবসময় ইন্ডিয়ার পাশে আছে, এবং একদম। ভারত বলুন এবং ইসরায়েল দুটোই কিন্তু মানে ধরুন Connected. ফান্ডামেন্টালিস্ট যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট টেররিস্টদের দ্বারা এফেক্টেড। তো ওই রেসপেক্টে চিন্তা করতে গেলে এটাতে আমাদের এমন কিছু চিন্তার কোনো কারণ নেই ওই অ্যাঙ্গেলে চিন্তা করতে গেলে, এবং আমরা বরাবরই ইসরায়েলের সাথে সুসম্পর্ক মেনটেন করা আছে। আবার অন্যদিকে চিন্তা করতে গেলে আমাদের গালফ কান্ট্রিজের ইনক্লুডিং ইরান খুব ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, খুব ভালো সম্পর্ক আছে আমাদের। এটা একটা সুন্দর একটা ব্যালেন্সিং করে চলছে। আবার ভারতের প্যালেস্টাইনের সাথেও ভারতের যে আমাদের যে সম্পর্ক। প্যালেস্টাইনের সার্বভৌমত্বের ব্যাপারে আমরা এটাতেও ভারতের পজিশন কিন্তু পরিষ্কার একদম। এটা ইসরায়েলও জানে, সবাই জানে এটা। মানে একটা সুন্দর ব্যালেন্স করে চলছে। ইমিডিয়েট এফেক্টেড বলতে যেটা, হ্যাঁ তেলের দাম হয়তো বাড়বে এবার, ইমিডিয়েট যেটা তেলের দাম, যেটা ক্রুড অয়েল বলছেন, ক্রুড অয়েলের দাম হয়তো বেড়ে যাবে। বেড়ে গেলে যেমন ধরুন না আমরা যেটা দেখেছি আগেও, যেমন ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল, গিয়েছিল। কিন্তু ইন্ডিয়া কিন্তু ভারত কিন্তু খুব সুন্দরভাবে একটা আমাদের যে সম্পর্ক মেনটেন করে রাশিয়ার সাথে, আমরা কিন্তু খুব চিপ রেটে আমরা ম্যানেজ করতে পেরেছি। এবং আমার বিশ্বাস আমাদের যে ফরেন অ্যাফেয়ার যারা মিনিস্টার, এটা নিয়ে নিশ্চয়ই ওদের একটা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করবে আশা করা যায়। কারণ ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, প্লাস আদার গালফ কান্ট্রিজের সঙ্গে সম্পর্ক ভালো আছে। তো সব মিলিয়ে এটা নিয়ে হয়তো আমার ধারণা যে আমাদের দেশের খুব বেশি চিন্তা করতে হবে না এটা নিয়ে, বেশ। এটা আর কি। একদম হ্যাঁ, একদম। তবে হ্যাঁ এটাও ঠিক যে আমাদের এটা নিয়ে অন্য ধরনের একটা কনফ্লিক্ট করা, যেমন হচ্ছে এখানে ইস্যুটা কি হচ্ছে, আপনার ইরানের সাথে মানে আপনার ইসরায়েল এবং ইউএস এর কম্বাইন্ড ফোর্সের কোনো কম্পিটিশন হয় না। এটা ইরানও জানে এটা কম্পিটিশন হয় না। সেই জন্য ইরানের টার্গেট থাকবে যে আদার ওয়েস্ট এশিয়ান যে কান্ট্রিগুলো আছে এগুলোকে ডিস্টার্ব করে, এবং এটাকে একটা মুসলিম ধরুন শিয়া সুন্নিয়া ওদের তো ডিভিশন আছে, এটা রয়েছে। ভুলে গিয়ে ওরা চাইবে এটাকে যে মুসলিম সমাজের উপরে আক্রমণ, এটা করে ওরা একটা মানে এটাকে একটা অন্যরকম ডাইমেনশন রূপ দিতে দিতে চাইবে। পারে। এবং যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে ইরানের যেভাবে আক্রমণ করছে, এই আক্রমণগুলো কোনো রকমের মানে প্ল্যান্ড অ্যাটাকের ভেতরে নেই কিন্তু এটা, মানে যেখানে যত ডিস্টার্ব করা যায় ধরুন না গালফ কান্ট্রিজ গুলোতে বলুন বা অন্য জায়গাতে বলুন, তো এগুলো মানে কি একটা মানে একটা ইস্যু তৈরি করা, বা ধরুন অর্থাৎ- একটা তেলের ক্রাইসিস তৈরি করে সারা বিশ্বকে বলা যে না এটা একটা বড় ইস্যু হয়ে গেছে, তোমরা ইনভলভ হও হ্যাঁ এটাতে। একদমই তাই। অর্থাৎ কোথাও কি হ্যাঁ, বিভ্রান্তি ওই একটা সৃষ্টি করে কিছু এটাকে ওই ডাইমেনশনে নিয়ে যেতে চাইছে, কারণ ওরাও জানে যে ওরা কম্বাইন যে ইসরায়েল এবং আমেরিকার যে ফোর্সের সাথে ওরা টিকতে তার পারবে সঙ্গে না কখনো। একদমই ওদের তাই। একমাত্র ভরসা যেটা এখন আমরা আফটার 24 আওয়ার্স অফ মানে ইনিশিয়েশন অফ দ্য ওয়ার আমরা যেটা দেখতে পেলাম, চায়না, নর্থ কোরিয়া এবং রাশিয়া মানে যুদ্ধের বিরুদ্ধে একটা ইতিমধ্যেই তারা জারি করেছে এটাকে ওরা সতর্কতাবাণী। সাপোর্ট করে না এইভাবে অ্যাটাক করাকে। হ্যাঁ, এবং ভারত এই ব্যাপারে সতর্ক দৃষ্টি নিয়ে আজকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির একদমই। মিটিং করেছে, কারণ এটাতে ভারত ইনসিডেন্টালি যদি দেখতে চান এখানে আরেকটা একদমই তাই। ইস্যু এখানে আমি আছে। আমি আমি এটা আসবো নিয়ে আপনার কাছে অনেকে আবারও বলছে যে বিশ্বজিৎ বাবু। হয়তো- অর্থাৎ কোথাও গিয়ে যে ঠিক আছে, বোঝাই ঠিক আছে। যাচ্ছে ওকে, যে ওকে। এইভাবে যুদ্ধের দামামাটা পুরোপুরি বাজিয়ে হঠাৎ করে আক্রমণ করা তাদের উদ্দেশ্য, যেন মূল যে তাদের উদ্দেশ্য সেই দিক থেকে কোথাও গিয়ে নজর ঘোরানো যায়। এবং আগামীতে দেখতে হবে, যেহেতু আমরা জানি ইতিমধ্যে জানতে পেরেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বৈঠক ডেকেছেন এবং সেখানে শীর্ষ নেতৃত্বরা থাকবেন। তারপর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু আমরা জানি কয়েকদিন আগে ইসরায়েল থেকে এসেছেন, আর এরপর এই যুদ্ধ কোন দিকে মোড় নেয় নজর রাখবো। একটা ছোট্ট বিরতির সময় আবারও ফিরছি, বিরতির পর সঙ্গে থাকবেন।
ফিরলাম বিরতির পর এবং এবার দেখাবো আপনাদের সেই ছবি যেখানে ইরান ইসরায়েল সংঘর্ষের প্রভাব পড়েছে গোটা বিশ্ব জুড়ে। উড়ান সেবায় তার পরিষেবায় আমরা দেখেছি যে তার প্রভাব পড়েছে। গতকালই যদি নজর রাখি, ভারত থেকে প্রায় 410খানা উড়ান এখনো পর্যন্ত স্থগিত। জানা যাচ্ছে আজ ব্যাহত হতে পারে আরো 444টি উড়ানও। কলকাতা এয়ারপোর্ট থেকে ইতিমধ্যেই 10খানা আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত দূতাবাসকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে দিল্লির তরফে। সূত্রের খবর যে শনিবার থেকে আরব গোষ্ঠীর 4টি গুরুত্বপূর্ণ দেশ, যার মধ্যে রয়েছে জর্ডান, ইউআই, কাতার, বাহরিন, সেই জায়গাগুলোতে কিন্তু একেবারে ক্ষেপণাস্ত্রের বর্ষণ করেছে ইরান। গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি। সেই ছবিগুলো আমি দেখাবো আপনাদের সামনে, যেখানে আবাসিক এলাকাকে উদ্দেশ্য করে একেবারে বর্ষিত হয়েছে ক্ষেপণাস্ত্র। এক একটা ছবি আমি প্লে করার অনুরোধ জানাচ্ছি, এমনটা দাবি করছে পশ্চিমী সংবাদ মাধ্যমগুলো। এবং তার পাশাপাশি যদি দেখি আমরা যে 14টি মার্কিন সেনা ও নৌঘাঁটি ইতিমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। দুবাইয়ের একাধিক হোটেল ও জনপথে এখন ছড়িয়ে ছিটে ধ্বংসস্তূপ, আগুন একেবারে স্পষ্ট। ছবিগুলো আমি দেখানোর অনুরোধ জানাচ্ছি। দুবাইয়ে আজকে ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং একই সঙ্গে অল ইংল্যান্ড ওপেন টুর্নামেন্ট খেলতে গিয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সংযুক্ত আরব আমির শাহী আকাশসীমা বন্ধ রাখায় একেবারে বিপাকে পড়েছে অলিম্পিকে পদকজয়ী তারকা। তিনি কতটা আতঙ্কিত ফুটে উঠেছে তার সামাজিক মাধ্যম পোস্টে। তবে শুধু পিভি সিন্ধু নয়, আজকে রয়েছেন বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ শুভশ্রী গাঙ্গুলিও এবং একই সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম, তার স্ত্রীও, তার কন্যাও কিন্তু গিয়েছিলেন হজে, সেখানে তিনি আটকে গিয়েছেন। তাদের প্রতিক্রিয়া শোনাবো এবং একই সঙ্গে শুভশ্রী গাঙ্গুলির বাবা তিনিও কি বলছেন শোনাবো। আমি এখন মদিনা শরীফে বসে আছি। এখানে সময় সকাল 6:10 আর আমি এখানে ফজরের নামাজ পড়তে এসেছিলাম। পাক মাসে যে সময় মানুষ পিস আল্লাহর কাছে আল্লাহর কাছে ইবাদত করে করে আল্লাহর কাছে চলে যেতে চায়, হ্যাঁ, সেই সময় অন্য মানুষকে মারা, সেই সময় মানে ফেলো হিউম্যান বিংকে মারা, যে মানুষগুলো আবার রোজা রেখেছে সেই মানুষগুলোকেই মারছে, সে তো কোনো রিলিজিয়নে বিলং করতে পারে না। কোনো আমাদের রিলিজিয়ন তো পৃথিবীর কোনো রিলিজিয়নই শেখায় না যে মানে তুমি তোমারকে মানুষকে মারো, ফেলো মানুষকে মারো। সুতরাং তারা তো কোনো রিলিজিয়নেই বিলং করে না। তারা এত মানে আমি জানি না, আল্লাহ যেন তাদেরকেও সুবুদ্ধি দিক, তাদেরকেও বোঝা যে মানে রমজানের পবিত্র মাসে যেখানে লেখা আছে যে মানে যুদ্ধ করাই যায় না, সেই সময় how can you initiate a war? People keeping Ramzan are going on a war, committing violence. Innocent people who are observing Ramadan peacefully at home with their family, they are dying. I don't know what humanity is coming to. ফোনে কথা হয়েছে, ওখানে তো হোয়াটসঅ্যাপ কল নাকি হয় না। আমি হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। দিয়ে তারপর ফোনে যখন কালকে রাত্রেবেলায় আমার সঙ্গে এমনি জেনারেলি কথা হয়েছিল 8:30 9টার সময়। আজ লাস্ট এই ঘটনাটা যখন শুনলাম তখন আমি ফোন করলাম 12টা 12:30 হবে। বললো হ্যাঁ বাবা এই ব্যাপার, আমাদের যেখানে হোটেলে আছে তার আশেপাশে বম্বিং হয়েছে, এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে। এটাই লাস্ট আমার বললো, চিন্তা করো না, আমার চিন্তার কোনো কারণ নেই, আমরা এখান থেকে শিফটিং করার ব্যবস্থা করছি। সে ঘুরতে যাওয়া ছেলেটা স্কুল ছুটি পড়েছে, ওই বলেছিল মা দুবাই যাবো করছে, বললো তাহলে চল আমি তোকে ঘুরে নিয়ে আসি। রাজ বললো যাও, আমার তো এখানে কাজ আছে, আমি যেতে পারবো না, তাহলে তুমি ওকে নিয়ে ঘুরে এসো। গতকাল গেছে, গতকাল নামার পরেই কিছুক্ষণ পরেই মনে হয় আরেকটা আরম্ভ হয়েছে। ফেরার 5 তারিখের টিকিট ছিল, টিকিট করা আছে। এখন ফেরার কি ব্যবস্থা হয়েছে সেটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই। মেয়ের এই কথাটাই হলো, তুমি চিন্তা করো না, তুমি আর মা চিন্তা করো না, আমরা ভালো আছি, তোমার নাতিও ভালো আছে, এইটুকুই কথা হয়েছে। বেশ, আমরা শুনে নিলাম প্রতিক্রিয়া। এবার আমি চলে যাব, আমাদের সঙ্গে ডক্টর হিমব্রত চক্রবর্তী রয়েছেন। স্যার, আপনার কাছে এই প্রশ্নটা থাকছে যে কোথাও গিয়ে আমরা জানি যে এখন চলছে রমজান মাস, অর্থাৎ ইসলামিক কান্ট্রিগুলোতে সবাই রোজা রাখেন এবং বিভিন্ন মস্ক হোক এবং তার পাশাপাশি আমরা যদি দেখি সব জায়গায় কিন্তু প্রে করতে যান সকলে। কোথাও গিয়ে কি জেনে বুঝে এই ইসলামিক কান্ট্রিগুলোতে এই সময় আক্রমণের চেষ্টা? আর আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখছি যে এইভাবে যে বিমান পরিষেবায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যার জন্য ভারতবর্ষের পাশাপাশি বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা সেখানে আটকে রয়েছেন, এবং এই ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকারের তরফ থেকে? হ্যাঁ নিশ্চয়ই, আমি একটু সময় চেয়ে নেবো আপনার কাছে। কথাটা হচ্ছে এই যুদ্ধটা কিসের জন্যে। আমরা যদি একটু পেছনে যাই,
তাহলে আমরা দেখতে পাই যে আজকে থেকে বেশ কিছু দশক আগে যখন ইরাকের উপর হামলা হয়েছিল তার কিছুদিন আগেই IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি হুম ওখানে গিয়ে বলেছিল যে ওদের কাছে ফিসাইল ম্যাটেরিয়াল আছে, বোম বানিয়ে ফেলবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, এই ইরাকের সাদ্দাম হোসেন একদিন কিন্তু আমেরিকার ব্লু আইড বেবি ছিল একদম এবং ইরাককে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে 9 বছর যুদ্ধ চালিয়েছিল। এবার আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে জর্ডান বলুন, সিরিয়া বলুন, কুয়েত বলুন, বাহরিন বলুন, সৌদি আরবিয়া বলুন, এরা হচ্ছে ভাসাল স্টেটস অফ আমেরিকা। এবার এই পুরো দেশগুলো হচ্ছে অয়েল রিচ। হুম আর অপেকের মধ্যে আরো কয়েকটা দেশ রয়ে গেছে, যেমন ইরান ছিল, ইরাক আছে। এই দেশগুলো ছিল ঠিক যেন আমেরিকার বসে আসছিল না, হুম একটা একটা করে আমেরিকান স্বার্থ অফ এনার্জি এসুরেন্স সেটাকে ঠিক করে ধরে রাখার জন্য একজনকে দিয়ে আরেকজনকে উঠিয়ে নেওয়া হচ্ছে। হুম এবার এই যুদ্ধটার ঠিক আগে গত সপ্তাহে IAEA বলল যে আমরা অনেকটা খোঁজ খবর করেছি কিন্তু ইরানের ফিসাইল ম্যাটেরিয়াল কোথায় আছে আমরা খুঁজে পাইনি, হয়তো আমাদের আরো 6 মাস লাগবে। এবার আমেরিকা বলছে যে ঠিক আছে, কিছু করতে হবে না, চলে এসো। হঠাৎ করে অতর্কিতে আক্রমণ করা হয়েছে, এমন একটা সময় করা হয়েছে যখন ইসলামিক দুনিয়াতে একটা মনোভাবটা হচ্ছে অন্যরকম, সবাই একটু রিলিজিয়াস, সবাই একটু নিজেদের মতন করে প্রেয়ার করছে বা যাই করছে ধার্মিক অনুষ্ঠান। ওই সময়ে একটা নড়বড়ে স্থিতি করে দেওয়া, দুটো লাভ হচ্ছে। এবার ইরান যখন আমেরিকান বেসগুলোকে অ্যাটাক করছে, সেগুলো রয়েছে জর্ডান, কুয়েত, সিরিয়া, সৌদি আরবিয়াতে, ইসলাম ভার্সেস ইসলাম লড়াইটা শুরু হয়ে যাচ্ছে। এবার সৌদি আরবিয়া বলছে যে তোমাকে আমরাও অ্যাটাক করব, তোমরা আমাদের কেন করলে? কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই সকল দেশে আমেরিকান বেস রয়েছে এবং আমেরিকান এলাই রয়েছেন ওনারা, এটা হচ্ছে ওদের পলিটিক্যাল কাঠামোতে, কিন্তু অন দ্য গ্রাউন্ড দ্য ইসলামিক পপুলেশন ইজ নট ফর আমেরিকা, ওরা কিন্তু এগেইনস্ট আমেরিকা। সেটার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আজকে করাচিতে, যেখানে করাচিতে আমেরিকান এম্বাসিতে অ্যাটাক করা হয়েছে, আগুন লাগানো হয়েছে এবং সেখানে আমেরিকান সৈন্যরা গোলাগুলি করে প্রায় 8 জন নিহত এবং 30 জনের মতন আহত, যতটুকু আমরা জেনেছি। এবার যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকা যখনই সে এগোচ্ছে, ইরানের যদি সেই ওপরের যেটা শাসনতন্ত্র ছিল বলছে উই নিড টু গেট রিড অফ ইট, কারণ দিস ইজ এ রেজিম, এ ভেরি ব্যাড রেজিম হুইচ চান্স ডেড টু আমেরিকা, মানে আমেরিকার মৃত্যু চাই। এই কথাটা বিক্রি করে ইরানকে সে ধ্বংস করে ইরানের মধ্যে, ঠিক আছে সে রেজিম চেঞ্জ করতে চায়, কেন চায়? কারণ এটা প্রো আমেরিকা নয়। এবার প্রো আমেরিকা হয়ে গেলে পুরো মিডল ইস্টটাই, যেটা তেলের ভান্ডার, সেটা চলে আসবে ওর আন্ডারে। এবার দেখুন, তেল চলে এলো আমেরিকার আন্ডারে, ভেনেজুয়েলাও চলে এসছে। ওয়ার্ল্ডের প্রায় 70% তেলের দখল যদি চলে আসে, তখন ভারতবর্ষের মতন দেশ যারা জাগলারিটা ভালো করছিল, যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের মতন করে নিজেরা মানিয়ে নিচ্ছিল, তাদের মুভমেন্টের এরিয়াটা কমে যাচ্ছে, অর্থাৎ যে ডিল করবে সেটা কমে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। তার মানে নিজের হেজেমনিটা রাখার জন্য, কারণ আমেরিকা হঠাৎ করে ঘাবড়ে গেছিল যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পাগলামি এবং আমেরিকা ফাস্ট করতে গিয়ে ট্যারিফ ওয়ার করলো। সেই ট্যারিফ ওয়ার করে দেখতে পেল যে সব দেশ আমেরিকাকে বাতিল করে দিয়ে ইউরোপের সাথে ভারতের মাদার অফ অল ট্রেড, অস্ট্রেলিয়ার সাথে, ব্রিটেনের সাথে, সাউথ সাউথ কোঅপারেশন, এইগুলো যখন হতে আরম্ভ করলো, তখন আমেরিকা দেখলো যে দ্য ট্যারিফ ওয়ার ইজ নট সাফিসিয়েন্ট, উই নিড টু হ্যাভ এ রিয়েল ওয়ার। এবং দিস রিয়েল ওয়ার হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড টু এ সিচুয়েশন যখন আমেরিকার একতরফা হেজেমনিকে রাখার জন্য সে বুঝতে পারছে রাশিয়া হ্যাজ বিকাম উইক, আর চায়না ইজ ওয়েটিং এন্ড ওয়াচিং। চায়না কিন্তু দেখছে, কিন্তু যেটা দাঁড়াবে সেটা হলো ইরাক। একটা কথা আমি বলে রাখি এখানে, ইরাক থেকে ইউএস বেরিয়েছে, ওখানে আইসিস তৈরি করেছে। আফগানিস্তান থেকে বেরিয়েছে,
ওখানে তালিবান তৈরি হয়েছে, কারণ গ্রাউন্ড লেভেলে যে অসন্তোষটা রয়েছে সেটা কোনো না কোনোভাবে একটা সশস্ত্র বাহিনীর রূপে পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং টেরোরিজমের আরো সৃষ্টি হবে। বেশ বেশ, আমি আবার একটু আপনার কাছে আসবো, এটা তবে হচ্ছে একটা দিক। আসবো শুভ্রজ্যোতিদার কাছে এবার একটু যাই। শুভ্রজ্যোতিদা, যেভাবে আমাদের সঙ্গে আলোচনা করছিলাম আমরা বিরতির আগেও, আপনি বলছিলেন যে এই যে পুরো পরিস্থিতি আমরা যদি নজর রাখি, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই তার যে মৃত্যু হলো, তারপর কিন্তু আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে সর্বোচ্চ মানে নিকৃষ্ট নেতা তাকে খতম করা হয়েছে, এবং তার বাবাও যেখানে ধর্মীয় নেতা হিসেবে পরিচিত। আর তার মৃত্যুর পর আমরা দেখেছি ইসরায়েলে একেবারে উল্লাস, সেখানে নৃত্য উদ্দাম নৃত্য হচ্ছে, সকলে ফুর্তিতে সময় কাটাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে খামেনেই তাকে নিয়ে আচমকা এইভাবে আক্রমণ কেন? আর একই সঙ্গে আমরা যদি আরো 1-2 শতক আগে দেখি, তখনও কিন্তু ইরান ইরাকের যুদ্ধ এবং তার উপরে আমরা যেমনটা দেখেছি যে যথেষ্ট প্রভাব পড়েছিল, আবারও কি সেই জিনিসের রিটার্ন? না, এক্স্যাক্টলি আগের স্যার উনি ঠিকই বলেছেন যে আগে যখন ইরাক ওয়েপন ফর মাস ডিস্ট্রাকশনের যে কনসেপ্টটা এসেছিল, যে আমেরিকা বা এলাইড যারা ছিল দে ওয়ার থ্রেটেন্ড যে কি যদি ইরাক ওয়েপন ফর মাস ডিস্ট্রাকশন বানিয়ে দেয়। সিমিলারলি এখনও ইসরায়েল বারবারই বলছে কি দে আর ভেরি ক্লোজ টু নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার পাওয়ার, আর ওনারা 60% পর্যন্ত কমপ্লিট করে নিয়েছে, এবং যদি 90% হয়ে যায় তাহলে দে উইল বি নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। কিন্তু আবার একই দিকে ইরান আবার বলছে কি উই উইল নট ইউজ দিস নিউক্লিয়ার পাওয়ার ফর এনি অ্যাটমিক বোম। আমরা এটা রিসার্চের জন্য, আমরা এটা এডুকেশনাল পারপাসের জন্য, প্লাস আমরা ইলেকট্রিসিটির জন্য এটা আমরা তৈরি করতে চাই, যেটা নাকি সম্ভবত আমেরিকা বলুন আর ইসরায়েল বলুন ওরা কখনোই বিশ্বাস করবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে ওনারা কখনোই চান না কি এই যে মিডল ইস্টের কোনো কান্ট্রি নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হোক। আপনারা যদি দেখেন ওপেক কান্ট্রিজের মধ্যে কোনো কান্ট্রি নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি না, কারণ ওরা ভালো ঠিকই জানেন যে এইসব কান্ট্রির কাছে যদি ইন এনি কেস যদি ওনারা যদি নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হয়ে যায়, তাহলে কিন্তু সে জায়গার কন্ডিশন কি হবে, বড়ই ভয়াবহ উঠবে। আরেকটা জিনিস হচ্ছে কি ইসরায়েল সবসময় প্রথমে অ্যাটাক করে জিনিসগুলোকে শেষ করে দিতে চায়। আগেও আমরা দেখেছিলাম যখন এই আশপাশে যতগুলো তার শত্রুদের দেশ ছিল, ওনারা সবাই প্ল্যানিং করছিল কি ইসরায়েলকে ম্যাপ থেকেই সরিয়ে দিবে। হ্যাঁ, প্রথমেই কিন্তু ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে, যার জন্য আজ পর্যন্ত ইসরায়েল সবসময় নিজেকে একদম অ্যাক্টিভলি সামনে রাখে। এখনও দেখুন কোনো ধরনের কোনো কিছু সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এর মধ্যে ইসরায়েল ওয়ান স্টেপ ফরওয়ার্ড করে দিয়েছে, কারণ তারা সবসময় নিজের সিকিউরিটিকে নিয়ে খুবই কনসিয়াস। তারা জানে যে তাদের যদি এক্সিস্টেন্সে থাকতে হয় এই ম্যাপের মধ্যে, তাহলে দে হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। এবং এটাই বারবার প্রুভ হয়েছে যে ওনারা ওনাদের সিকিউরিটি নিয়ে খুবই কনসার্ন, সেটাকে ওনারা কোনোভাবেই কিছুর সাথেই মিলাতে চায় না। ওয়ার্ল্ড ট্রেড ওয়ান সাইড, সেকেন্ড হচ্ছে গিয়ে ওনারা নিজের এক্সিস্টেন্সের জন্য। আজ যদি ইসরায়েল যদি অ্যাটাক করে, দে আর ফর দেয়ার এক্সিস্টেন্স। ওনারা জানেন যে যদি ওনারা এই অ্যাটাকটা না করেন, হয়তো প্রত্যেকটা দেশই সেই বিষয়কে ক্রিটিসাইজ করছে, কারণ বলা হচ্ছে যে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টকে আগেও ভেনেজুয়েলাতে সরানো হয়েছে, এখন আবার সরানো হয়েছে। কিন্তু যদি আরেকটা দিকও আমরা পর্যালোচনা করি, সেখানেও কিন্তু একটা জিনিস ইসরায়েল বারবারই বলছে কি আই এম ফাইটিং মোর ফর মাই এক্সিস্টেন্স। আমি যদি ফাইট না করি, আমার আশপাশে যারা শত্রুরা আছে ওনারা আমাকে এই ম্যাপ থেকে সরিয়ে দেবে। তার জন্য দে আর ফাইটিং ফর দেয়ার সার্ভাইভাল, ফর দেয়ার এক্সিস্টেন্স। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে অ্যাটাক হচ্ছে ইসরায়েলের উপর। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমেরিকা কখনোই চায় না যে এই যে ইরানের উপর, কারণ ইরান আজকের ডেটে রাশিয়া এবং চায়নার সাথে খুবই ক্লোজ। হতে পারে ভারতবর্ষের সাথে ইসরায়েল ও ইরানের দুটারই সম্পর্ক খুবই ভালো, এবং আগেও যখন আমরা দেখেছি কি পাকিস্তানের সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়েছিল, তখন কিন্তু ইরান খুবই ফার্ম স্ট্যান্ড নিয়েছিল। কিন্তু এখন সিচুয়েশনটা খুবই অন্যরকম, কারণ দেখা যাচ্ছে যে ওনাদের যে চাইনিজ যে প্রো চাইনিজ স্ট্যান্ড বা প্রো রাশিয়া স্ট্যান্ড আছে, সেটা কি হয় আগামীতে আমাদের যারা ফরেন এক্সপার্ট আছে বা ফরেন মিনিস্ট্রির কি স্ট্যান্ড হয় সেটা লক্ষণীয়। একদম একদম। আমি শেষমেশ একটু চলে আসি বিশ্বজিৎ স্যারের কাছে। স্যার, প্রশ্ন হচ্ছে একটাই যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি বৈঠকে বসবেন, দিল্লিতে তিনি নামবেন 9টার কিছুক্ষণ পরে, এবং তারপর কিন্তু সিদ্ধান্ত হবে যে এই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ কয়েকদিন আগে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল থেকে এসেছেন, তিনি সংসদে ভাষণও রেখেছেন, কিন্তু তার ফিরে আসার পরে এই ধরনের ঘটনা, আপনি কি মনে করেন? না, এটা নিয়ে অনেকে বলছে, শুধু এটা না, এটার সাথে পাকিস্তানের সাথে আপনার এই আফগানিস্তানের লড়াই
ইনসিডেন্টালি সব একসাথে হচ্ছে একদম সাইমultaneously, মানে পাকিস্তান এনগেজড উইথ আফগানিস্তান, ওরা ইরানকে সাপোর্ট করবে এরকম সুবিধা নেই। এবং আর আগের বার যখন ফাইট হচ্ছিল আমেরিকা এবং ইসরায়েলের সাথে চায়না, তখন পাকিস্তান কিছু ওদের ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়েছিল, মানে ধরুন আর কি আপনার তো যাই হোক, ইস্যুটা হচ্ছে কি ইসরায়েলের যে পারপাস, ইসরায়েলের জন্য এটা সার্ভাইভালের জন্য ওদের ওদের এটা স্বাভাবিক জিনিস এটা, এবং আমেরিকার যে যে পারপাসে আসা এটা ডিফারেন্ট, যেটা অন্য বক্তারাও বলেছেন যে ওরা আমেরিকা সবসময় চায় কি একটা যুদ্ধস্থিতি করে ওদের ডলারের দামটা বাড়বে, ওরা মানে ইকোনমিক্যালি সুপার পজিশনে থাকবে, এটা ওদের বরাবরেরই। আপনি কিছুদিন পরপরই ওরা এর জন্য যুদ্ধ ওরা চাইবে এটা, এবং ওদের স্বার্থেই যুদ্ধ চাইবে। কিছুদিন আগে ভেনেজুয়েলা যেমন, এটা তো ওয়েলের জন্য এখানে আসছে ওটা, তো ওইটা তো ওরা ওরা করতে থাকবে। আমরা একজন সুপার পাওয়ার, ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হয়ে যাচ্ছে এখন, তো ওই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমাদের মতো করে চিন্তা করতে হবে। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এবং গালফ কান্ট্রিজের সাথে আমাদের সম্পর্ক ভালো রেখে আমরা এগিয়ে যেতে চাইবো স্বাভাবিকভাবেই। হ্যাঁ, তবে হ্যাঁ, ভবিষ্যতে যেটা দেখা যাচ্ছে, ভারত তো একটা সম্পর্ক মেনটেন করবে ভবিষ্যতে হয়তো, কারণ দেখা যাচ্ছে কি গালফ কান্ট্রিজের ভেতরে, এবং ওইখানে শিয়া সুন্নি মুসলিমদের ভেতরেও প্রবলেম আছে একটু। গালফ কান্ট্রিজের ভেতরে ইরানের প্রতি একটা ভয় আছে ওরা, এই কারণে হয়তো আমরা দেখতে পাবো যেটা আমেরিকা চাইছে বা ধরুন ইসরায়েলও চাইছে, সেটা হচ্ছে রিজিম চেঞ্জ, এবং এট দি সেম টাইম মানে আপনার ইরানকে ছোট ছোট পার্টে ভাগ করে দেওয়া, যাতে করে ওদের যে ওরা থ্রেট হতে না পারে ইসরায়েল বা অন্যান্য কান্ট্রির প্রতি। এটা বেশ মানে একই রকম ভাবে আমরা যদি আমাদের সাথে ইসরায়েলের সিমিলারিটি, এখানে আমাদের পাশেও যে ইয়ে আছে পাকিস্তানও একই রকম অবস্থা, কিন্তু ওরাও কিন্তু টেররিস্ট বানাচ্ছে, ডিস্টার্ব করছে এটা। এবং একই রকম ভাবে এটাও হয়তো পাকিস্তানকেও কিছু ভাগ হয়ে গেলে এটা বেটার হবে হয়তো আর কি। একদমই একদমই এরকম আমরা এটা আমরা ভবিষ্যৎ বলবে কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপাতত যুদ্ধটা যত তাড়াতাড়ি ইয়ে হয়, একটা স্টপ হয়ে যায়, এটাই সবার একদম পক্ষে সময় ভালো। নেই আমাদের এটাই কাছে। স্বাভাবিক বিশ্বজিৎ বাবু, জিনিস। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কিন্তু এই হিমব্রত দা কিছু বলতে চাইছেন আপনি, একদম 1 মিনিটে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলছি ভারতের জন্য একটা জিনিস খেয়াল করবেন, যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ইরান আমাদের পাশে দাঁড়ায়নি, পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। সৌদিও কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে। আমাদের জন্য ভারতীয় পশ্চিম প্রান্ত থেকে শুরু করে যে বন্ধু দাঁড়িয়ে আছে সে কিন্তু ইসরায়েল। সেই গোল্ডা মায়ের সময় থেকে আজ অবধি ইসরায়েল কিন্তু ঠিক দাঁড়িয়ে আছে। একদম। তাহলে ভারতের পরিপ্রেক্ষিতে মিডল ইস্ট কিন্তু আমাদের দেখে অন্যভাবে, তখন জিনিসটা কিন্তু অন্য চোখে একদম। চলে আসে, আমরা তখন ধার্মিক একটা অ্যাঙ্গেল চলে আসে। একদম। আর যখন মিডল ইস্টের মধ্যে যুদ্ধ হয় আমেরিকার সাথে, সেটা তখন হয় টাকার ভিত্তিতে, সম্পর্কটা তেল টাকার ভিত্তিতে। তো ভারতকে এই দুটো দিক মনে রেখে এগোতে হবে। একদমই তাই। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক রয়েছে। আর সুরজিৎ দা 1 মিনিট। না, 1 মিনিট মানে কি, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে ওনাদের মধ্যে যে একটা কে সব থেকে বড় মুসলিম কান্ট্রি মানে মুসলিম লিডার হতে পারবে ওয়ার্ল্ডের, এটা একটা কম্পিটিশন ছিল, যেটা নাকি সৌদি আরবের সাথে ইরানের একটা ছিল, বা টার্কি যে আছেন তুরস্কর ওনাদের সাথে ছিল। তার জন্য সৌদি আরবের সাথে কিন্তু ইরানের একটা কনফ্লিক্ট ছিল যে হু ইজ দ্য কিং অফ দিস, মানে ইউনাইটেড মুসলিম যে দেশ আছে সেগুলোর সব থেকে বড় লিডারকে, সেটা নিয়ে একটা বহুত বড় কম্পিটিশন ছিল, যেটা নাকি এখন দি এন্ড হয়ে গেছে। কারণ আজকের ডেটে ইরানের কোনো ধরনের কোনো স্ট্যান্ডই আমরা দেখতে পারবো না হয়তো সম্ভবত, কারণ ওনাদের যে প্রেজেন্ট লিডারশিপ আছে সেরকম কোনো স্ট্রং নেই আগে যেরকম ছিল, বা সারিয়া ল প্র্যাকটিসের প্রতিও ইরানের যা স্ট্রং স্ট্যান্ড ছিল সেটা হয়তো থাকবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প অলরেডি অ্যানাউন্সই করে দিয়েছেন কি সেখানে সবকিছু আবার নর্মালসি হবে, এবং সেখানে মানুষরাও সেটাকে খুব আনন্দের সহিত গ্রহণ করেছেন। একদমই একদমই। অর্থাৎ আমাদের এই আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হবে, কিন্তু আমাদের নজর রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে। আর কিছুক্ষণ পর তিনি বৈঠকে যোগদান করবেন, এবং তারপর কোথায় গিয়ে দাঁড়ায় এই যুদ্ধের পরিস্থিতি, এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি নিজে স্ট্যান্ড নেন, সেদিকে আমাদের নজর থাকতে হবে। কিন্তু আজকের দিনে সাফ কথা যারা ছিলেন অতিথিরা, আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো। বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আপনাকে ধন্যবাদ। প্রাক্তন সেনাকর্তা মোহনরা আমাদের সঙ্গে ছিলেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। রুরাল কলেজের অধ্যক্ষ ডক্টর হিমব্রত চক্রবর্তী স্যার, আপনাকেও ধন্যবাদ। সুরজ্যোতি সরকার, আইনজীবী তথা বুদ্ধিজীবী, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন স্টুডিওতে, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যুদ্ধ আগামীতে গোটা দেশের পাশাপাশি ভারতবর্ষে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি স্ট্যান্ড নেন, সেদিকে নজর রাখতে হবে। আজকের মতো সাফ কথা এখানেই শেষ করছি, এরপর নজর রাখুন খবরে।